তাহলে আমাদের 3 কোশ্চেন্সের প্রথম পার্টে হয়েছিল 10 নম্বর প্যারা পর্যন্ত, অর্থাৎ 10 নম্বর প্যারা ওই যে লাস্ট লাইনটা ওয়াইডলি রিনাউন্ড ফর হিজ উইজডম, অর্থাৎ হারমিটের সাথে রাজা সাক্ষাৎ করতে যাবে সেটা নিয়ে ধরা আমাদের হয়েছিল। তো এর পরের যে পার্টটা এবার শুরু হচ্ছে, এই পার্টটা রাজা সিদ্ধান্ত নিয়েছে যে হারমিটের কাছে অর্থাৎ সন্ন্যাসীর কাছে দেখতে যাবে। তো এই যে এবারে আমাদের শুরু হচ্ছে প্যারা 11 থেকে। 11 The hermit lived in a wood which he never quitted. হারমিট তিনি বাস করতেন একটা ছোট্ট জঙ্গলে, যে জঙ্গলটা তিনি কখনোই কুইটেড মানে ত্যাগ করেননি। তিনি সর্বদা ওই জঙ্গলে ওখানেই তিনি বাস করছিলেন। And he received none but common folk. তিনি কারোই সঙ্গে সাক্ষাৎ করতেন না। রিসিভ মানে গ্রহণ করা, এখানে গ্রহণ ওই অর্থে আসবে না, এখানে রিসিভ করা মানে হচ্ছে কারোর সঙ্গে সাক্ষাৎ করা। কারোর সঙ্গে সাক্ষাৎ করতেন না, কিন্তু কমন ফোক মানে কমন পিপল, যারা সাধারণ লোক, যাদের কোনো মানে সামাজিক কোনো মর্যাদা নেই, সাধারণ মানুষ, তাদের সাথেই সাক্ষাৎ করতেন। সো দ্য জার, সেজন্য রাজা পুট অন এটা ফ্রেজাল ভার্ব, এটা আমাদের খেয়াল করতে হবে। পুট অন মানে পরিধান করা, সিম্পল ক্লোথস মানে একদম সরল পোশাক পরিধান করলেন। অ্যান্ড বিফোর রিচিং দ্য হারমিটস সেল, এবং হারমিটের কুঁড়ে ঘরে পৌঁছানোর পূর্বে, অর্থাৎ এখানে সেল CELL, সেল মানে কোষ, সেল মানে প্রকোষ্ঠ, সেল মানে কুঁড়ে ঘর, এখানে হবে কুঁড়ে ঘর। ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, ডিসমাউন্টেড মানে অবতরণ করা বা নিচে নামা, ফ্রম হিজ হর্স তার ঘোড়া থেকে অবতরণ করলেন। অ্যান্ড লিভিং হিজ বডিগার্ড বিহাইন্ড, এবং রাজার সাথে যে বডিগার্ডগুলো ছিল সেই বডিগার্ডদেরকে তিনি পিছনে ছেড়ে আসলেন। হি ওয়েন্ট অন অ্যালোন, এবং তিনি একাই চলতে লাগলেন। অর্থাৎ জঙ্গলের মধ্যে রাজা কি করলো, যে তাদের বডিগার্ড যেগুলো ছিল এবং তার যে রাজকীয় যে পোশাক ছিল সেটা খুলে তিনি সিম্পল ক্লোথস পরিধান করলেন এবং বডিগার্ডদেরকে রেখে দিয়ে তিনি একাকী হারমিটের ঘরের দিকে তিনি এগিয়ে গেলেন। তারপর প্যারা 12, when the Tsar approached, যখন রাজা পৌঁছালেন, the hermit was digging the ground, হারমিট তখন খুঁড়ছিলেন। dig মানে খনন করা, মাটি খুঁড়ছে। গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট, তার কুঁড়ে ঘরের সামনে তিনি মাটি খুঁড়ছিলেন। সিং দ্য জার, রাজাকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে সম্ভাষণ জানালেন বা ওয়েলকাম করলেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার খোঁড়া কাজটা চালাতে লাগলেন। দ্য হারমিট ওয়াজ ফ্রেল অ্যান্ড উইক, হারমিট ছিলেন ফ্রেল মানে হচ্ছে ভঙ্গুর, আর উইক মানে হচ্ছে দুর্বল। অর্থাৎ হারমিটের শরীর এমন ছিল যে তিনি ছিলেন ভঙ্গুর, মানে দেহেতে যেন কোনো শক্তি নেই, যৌবনের যে শক্তি হারমিটের সেই শক্তি নেই, যেহেতু হারমিট এখন বয়সকালে পৌঁছে গিয়েছেন, সেজন্য তিনি দুর্বল এবং ভঙ্গুর। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকটা সময়, হি স্টাক হিজ স্পেড, তিনি তার কোদালটা দিয়ে, স্পেড মানে কোদাল যেটা দিয়ে মাটি খোঁড়ে, একটা মাটি খোঁড়ার যন্ত্র, ইনটু দ্য গ্রাউন্ড অর্থাৎ মাটিতে তার কোদাল দিয়ে খুলছিলেন। অ্যান্ড টার্নড আ লিটল আর্থ, এবং একটু একটু করে আর্থ, এখানে আর্থ মানে পৃথিবী নয়, এখানে আর্থ মানে হচ্ছে মাটি, সয়েল, মানে কোদাল দিয়ে তিনি সয়েল বা মাটি টানছিলেন। হি ব্রেথড হেভিলি, এবং তিনি শ্বাস প্রশ্বাস নিয়েছিলেন হেভিলি, খুব ভারীভাবে। অর্থাৎ কোদাল দিয়ে তিনি একটু করে মাটি খুলছিলেন আর একটু করে রেস্ট বা বিশ্রাম নিচ্ছিলেন। তারপর 13 নম্বর প্যারাতে, দ্য জার ওয়েন্ট আপ টু হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেলেন এবং বললেন, I have come to you, wise hermit, to ask you to answer 3 questions. আমি আপনার কাছে এসেছি বিজ্ঞ সন্ন্যাসী, আপনাকে জিজ্ঞাসা করার জন্য 3টি প্রশ্নের উত্তর। তাই হাউ ক্যান আই লার্ন, কিভাবে আমি শিখতে পারি, টু ডু করতে, দ্য রাইট থিং, সঠিক কাজ, অ্যাট দ্য রাইট টাইম, সঠিক সময়ে সঠিক কাজ আমি কিভাবে করতে পারি। হু আর দ্য পিপল আই মোস্ট নিডেড, কোন মানুষজন
আমার সব থেকে বেশি প্রয়োজন, অ্যান্ড টু হুম শুড আই, আর সেজন্য যাদেরকে আমি আমার উচিত দেয়ারফর পে মোর অ্যাটেনশন, তাদের প্রতি মনোযোগ দেবো, দেন টু দ্য রেস্ট, মানে বাদ মানে অন্য লোকদের থেকে তার প্রতি আমি বেশি মনোযোগী হব। অ্যান্ড এবং হোয়াট অ্যাফেয়ার্স, এখানে অ্যাফেয়ার্স মানে হচ্ছে কাজ বা বিজনেস বা ওয়ার্ক, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট জরুরি, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, কোন কাজটা সব থেকে জরুরি এবং প্রয়োজন, আমার মনোযোগের প্রয়োজন কোন কাজের প্রতি। অর্থাৎ সেই তিনটে প্রশ্ন রাজা একটু অন্যভাবে হারমিটকে জিজ্ঞাসা করলেন যে আমার কাজ করার সঠিক সময় কোনটা এবং কোন মানুষটা আমার জন্য সব থেকে প্রয়োজনীয়, যে জন্য আমি তার প্রতি বেশি মনোযোগী হব, এবং কোন কর্মটা আমার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ, যার ফলে আমার অ্যাটেনশন, আমার মনোযোগ তার প্রতিই থাকবে। তো প্রশ্নগুলো হারমিট শুনলেন, শোনার পর তো 13 নম্বর প্যারাগ্রাফে আমরা তাহলে দেখলাম রাজা এসে 3টে প্রশ্ন করলো। তো হারমিটের অবস্থা তারপর 14 নম্বর এতে, দ্য হারমিট লিসেন্ড টু দ্য জার, হারমিট তার কথাগুলো শুনলেন। কার কথাগুলো? জারের কথাগুলো, অর্থাৎ রাজার কথাগুলো শুনলেন, বাট কিন্তু আনসার্ড নাথিং, কোনো উত্তরই দিলেন না। হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, তিনি হাতে একটু থুতু দিলেন। যেমন দেখবি যারা কাজবাজ করে মাঠে ঘাটে অনেকক্ষণ ধরে কোদাল দিয়ে মাটি কাটছে, তারা হাতে এরকম একটু করে এরা মলে নিয়ে আবার কোদাল কখনো শুরু করে দিলেন। তাই হারমিট হাতে একটু থুতু দিলেন এবং আবার তার কাজটা রিকমেন্সড ডিগিং, তার খোঁড়া কাজটা আবার চালাতেই লাগলেন। তারপরে প্যারা অর্থাৎ 15, ইউ আর টায়ার্ড সেড দ্য জার, আপনি ক্লান্ত, রাজা তাকে বললেন, অর্থাৎ রাজা হারমিটকে বললেন যে আপনি ক্লান্ত। লেট মি টেক দ্য স্পেড, আমাকে কোদালটা নিতে দেন, অ্যান্ড ওয়াক আ হোয়াইল ফর ইউ, আর আপনার জন্য একটু ক্ষণিক কাজ করতে দেন। তারপরে 16 নম্বরে রাজার উত্তর, থ্যাঙ্কস, ধন্যবাদ, সেড দ্য হারমিট, অ্যান্ড গিভিং দ্য স্পেড টু দ্য জার, তাকে কোদালটা দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং তিনি মাটিতে বসে পড়লেন। তারপর 17 নম্বর প্যারাতে, when he had dug 2 beds, এখানে এই যে বিইডি বেড কথাটা আছে, বেড মানে বিছানা, কিন্তু এখানে বেডস মানে হচ্ছে মানে চাষ করার জন্য যে জমিগুলো মানে কি করা হয়, রোপণ করা হয়, বা যেটাকে আমরা আল বলি, বোঝা গেল? ওই আল অর্থাৎ দুটো আল বা দুটো লাইন, চাষের লাইন বা মাটিতে যেন চাষিরা আল দিয়ে করে, ওই চাষের জমিগুলো খুললেন। দ্য জার stopped and repeated his questions, এবং রাজা থামলেন এবং তার প্রশ্নটা আবার রিপিট করতে লাগলেন। দ্য হারমিট আবার গেভ নো আনসার, আবার কোনো উত্তর দিলেন না। বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন। স্ট্রেচ আউট হিজ হ্যান্ড, তার হাতটা বাড়ালেন, ফর দ্য স্পেড, কোদালের জন্য, অ্যান্ড সেড, এবং বললেন নাও রেস্ট আ হোয়াইল, এখন একটু তুমি বিশ্রাম নাও, অ্যান্ড লেট মি ওয়াক আ বিট, আর আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার, কিন্তু রাজা তারপরে প্যারাতে, ডিড নট গিভ হিম দ্য স্পেড, তাকে কোদাল দিলেন না, অ্যান্ড কন্টিনিউড টু ডিগ, এবং ওই কোদাল কোপানোটা তিনি চালাতেই লাগলেন। 1 hour passed, 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। অ্যান্ড অ্যানাদার, আরও একটা। দ্য সান বিগেন টু সিঙ্ক, এবং সূর্য ডুবতে লাগলো। বিহাইন্ড দ্য ট্রিজ, মানে গাছের পিছনে। অ্যান্ড দ্য জার অ্যাট দ্য লাস্ট স্টাক দ্য স্পেড ইনটু দ্য গ্রাউন্ড, এবং জার কি করলো, শেষ আঘাতটা কোদাল দিয়ে মাটিতে করলো। অ্যান্ড সেড, এবং বলল, আই কেম টু ইউ ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে এসেছি বিজ্ঞ মানুষ, ফর অ্যান আনসার টু মাই কোশ্চেন্স, একটা উত্তরের জন্য আমার প্রশ্নগুলি। ইফ ইউ ক্যান গিভ মি, যদি আপনি আমাকে দিতে পারেন, গিভ মি নান, যদি না আপনি আমাকে দিতে না পারেন, টেল মি সো, তাহলে আমাকে বলুন, অ্যান্ড আই উইল রিটার্ন হোম, এবং আমি ঘরে ফিরে যাব। যখন এই প্রশ্ন করলো, এখানে আবার এই গল্পের এই ঘটনার একটা নাটকীয় পরিবর্তন শুরু হতে চলেছে। যে পরিবর্তনটা এই প্রশ্নগুলো, যে 3টে প্রশ্ন ছিল, ওই 3টে প্রশ্নের ওই ঘটনার মধ্যেই হারমিট লাস্টে উত্তর দিয়ে দেন। আর ঘটনাটা খুব সুন্দর। মোড়টা কেমন?
এই প্রশ্ন চলছে যে রাজা জিজ্ঞাসা করছে যে হারমিট, আপনি যদি আমার উত্তর যদি না দিতে পারেন তাহলে আপনি বলুন, আমি আমার ঘরে ফিরে চলে যাব, আমি বেকার সময় নষ্ট করে এখানে লাভ নেই। আর ঠিক এই সময় হারমিট বলল, হেয়ার কামস সামওয়ান রানিং, এই দেখো কেউ একজন ছুটে আসছে এদিকে। সেট দ্য হারমিট, লেট আস সি হু ইট ইজ, চলো দেখি কে তিনি। তাহলে একজন ছুটে আসছে, হারমিট বলল চলো দেখি কে তিনি। দ্য জার টার্নড রাউন্ড অ্যান্ড স, রাজা ঘুরে দাঁড়ালো এবং দেখলো আ বিয়ার্ডেড ম্যান, একটা দাড়িওয়ালা মানুষ, কাম রানিং আউট অফ দ্য উড, তিনি দৌড়ে আসছেন জঙ্গলের মধ্য দিয়ে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টমাক, মানুষটি তার হাত দিয়ে তার এই পেটটা চেপে ধরেছেন। অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, আর হাতের এই আঙুলের ফাঁক দিয়ে রক্ত ঝরছে। when he reached the jar, যখন তিনি জারের কাছে পৌঁছালেন, অর্থাৎ ওই উন্ডেড মানুষটা, he fell fainting on the ground, তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। moaning feebly, এবং তিনি গোঁ গোঁ শব্দ করতে লাগলেন দুর্বলভাবে, অর্থাৎ তার পেট থেকে রক্ত বাড়াচ্ছিল আর হাত দিয়ে তার পেটটা চেপেছিল এবং রক্তগুলো তার আঙুলের ফাঁক দিয়ে পড়ছিল। আর জারের কাছে এসে পৌঁছে সে কি করলো, অজ্ঞান হয়ে পড়ে গেল। দ্য জার অ্যান্ড দ্য হারমিট, জার এবং হারমিট আনফাস্টেন্ড দ্য ম্যানস ক্লোথিং, ওই মানুষটি কি করলো, যে দেহে যে পোশাক ছিল সেগুলো খুলে দিলেন তাড়াতাড়ি। দেয়ার ওয়াজ আ লার্জ উন্ড ইন হিজ স্টমাক, এবং তার পেটে একটা বড় ক্ষত ছিল তার ওই দাড়িওয়ালা লোকটার। দ্য জার ওয়াশড ইট অ্যাজ বেস্ট হি কুড, রাজা ওইটাকে ভালো করে ধুলেন, যেটা তিনি সবচেয়ে ভালোভাবে পারতেন, অর্থাৎ যতটা ভালোভাবে সম্ভব তিনি তার ক্ষতস্থানটা পরিষ্কার করলেন। অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিফ, এবং তিনি ওই ক্ষতস্থানটা পট্টি বেঁধে দিলেন তার রুমাল দিয়ে। অ্যান্ড উইথ দ্য টাওয়াল, এবং একটা টাওয়াল দিয়ে, দ্য হারমিট হ্যাড, যেটা হারমিটের ছিল, অর্থাৎ রাজার রুমাল এবং হারমিটের টাওয়াল দিয়ে তার পেটেতে কি করলেন, একটা পট্টি বা ব্যান্ডেজ বেঁধে দিলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু রক্তটা ফ্লো হওয়া বা ঝরে পড়া বন্ধ হচ্ছিল না। And the Tsar again and again removed the bandage and soaked with warm blood and washed and rebandaged with the wound, অর্থাৎ জার বারবার সেই ক্ষতস্থান থেকে রক্তগুলোকে কাপড় দিয়ে পরিষ্কার করছিলেন, আবার ধুয়ে দিচ্ছিলেন, আবার রিব্যান্ডেজ পুনরায় পট্টি করছিলেন। When at last, অবশেষে যখন the blood ceased flowing, যখন রক্ত ঝরা বন্ধ হলো, ফ্লো হওয়া বন্ধ হলো, প্রবাহিত হওয়া, the man revived and asked for something to drink, মানুষটার একটু চেতনা ফিরল, রিভাইভ মানে চেতনা ফিরল, অজ্ঞান হয়েছিল, চেতনা ফিরলে কি করলো, যে আমাকে একটু জল দেন। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার, রাজা কি করলো, তার জন্য পরিষ্কার জল আনলেন। অ্যান্ড গেভ ইট টু হিম, আর তাকে দিলেন এটা পান করার জন্য। মিন হোয়াইল, ইতিমধ্যে দ্য সান হ্যাড সেট, সূর্য ডুবে গেছে, অস্ত চলে গেছে। অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল, আর এটা হয়ে উঠেছে ঠান্ডা, মানে রাত নেমে গেছে। সো দ্য জার, তাই রাজা, উইথ দ্য হারমিটস হেল্প, সন্ন্যাসীর সাহায্যে, ক্যারিড দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটিকে, ইনটু দ্য হার্ট, মানে বহন করে নিয়ে গেল ওই কুঁড়ে ঘরের মধ্যে। অ্যান্ড লেড হিম অন দ্য বেড, আর তাকে শুইয়ে দিলেন বিছানার উপরে। লাইং অন দ্য বেড, আর বিছানার উপর শুয়ে, দ্য ম্যান ক্লোজড হিজ আইজ, মানুষটি অর্থাৎ উন্ডেড মানুষটি তার চোখটা বন্ধ করলেন। অ্যান্ড ওয়াজ কোয়াইট, আর শান্ত হয়ে গেলেন, অর্থাৎ ঘুমিয়ে পড়লেন। বাট দ্য জার ওয়াজ জার ওয়াজ সো টায়ার্ড, কিন্তু রাজা এতই ক্লান্ত ছিলেন, ফ্রম হিজ ওয়াক, তার হাঁটার জন্য, অ্যান্ড ফ্রম দ্য ওয়ার্ক, আর তার কাজ থেকে, হি হ্যাড ডান, সে যে কাজগুলো করেছিল। রাজা কি কাজ করেছিল, ওই হারমিটের জন্য মাটিটা কোদাল দিয়ে কুপিয়ে দিয়েছিল। অ্যান্ড দ্যাট হি ক্রাউচ ডাউন অন দ্য থ্রেশহোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাসলিপ, আর রাজা ওই দরজার সামনেই, অর্থাৎ যেখানেই দাঁড়িয়েছিল ওখানেই বসে তিনি, মানে হাঁটু বেড়ে বসে শুয়ে পড়লেন, আর মানে ঘুমিয়ে পড়লেন, এক কথা ফেল অ্যাসলিপ। সো সাউন্ডলি, আর প্রচন্ডভাবে ঘুমিয়ে পড়লেন। দ্যাট হিজ স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট, মানে সুন্দরভাবে এই গরমের গ্রীষ্মের রাতে তিনি ঘুমিয়ে পড়লেন। অর্থাৎ মানুষ যাদের ঘুম হয় না, যদি একটু পরিশ্রম করে, শরীর খাটায়, তাহলে শরীর পরিশ্রম করার পরে, ছোটার পরে বা হাঁটার পরে বা সারাদিন পরিশ্রম করার পরে ঠিক রাতের সঠিক সময় দেখে ঘুম চলে আসে। তো এটা আমাদের জন্য উপকারী, যাদের ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খাওয়ার থেকে
শরীরকে পরিশ্রম করানো ভালো। তারপরে প্যারা, when he awoke in the morning, যখন তিনি সকালে জেগে উঠলেন, it was long before he could remember where he was, দীর্ঘক্ষণ পর তিনি মনে করতে পারলেন where he was, তিনি কোথায় ছিলেন, and or who was the strange bearded man lying on the bed and gazing intently at him with shining eyes, আর ওই বিছানার উপর শোয়া যে দাড়িওয়ালা লোকটি আহত, যে তার দিকে চকচকে চোখ নিয়ে, উজ্জ্বল চোখ নিয়ে চেয়ে রয়েছে। তো রাজা যেহেতু কোনোদিন রাজমহল ছাড়া বাইরে রাত কাটায়নি, তো ওখানে রাত কাটে ঘুম থেকে উঠে, মানে এত পরিশ্রম করেছে, ঘুম থেকে ওঠার পরে অনেকক্ষণ লাগলো যে আমি কে, এটাকে আবিষ্কার করার জন্য। এবং ওই যে বিছানার উপর ওনার সামনে যে মানুষটা শুয়েছিল তাকে ভাবতে লাগলো যে ওই মানুষটাকে। তো এমন সময় ওই মানুষটি রাজা দিকে চেয়ে রয়েছে, চেয়ে থাকার পরে হঠাৎ মানুষটি বলছে ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। said the bearded man in a weak voice, অর্থাৎ ওই আহত মানুষটি, দাড়িওয়ালা লোকটি একদম লো ভয়েসে, দুর্বল ভয়েসে বলল যে রাজামশাই, আমাকে এই রাজামশাই ফরগিভ মি, আমাকে ক্ষমা করুন। when he saw that the jar was awake, যখন তিনি দেখলেন জার জেগে রয়েছে, and was looking at him, আর তার দিকে তাকিয়ে রয়েছে। তো হঠাৎ যদি এরকম হয় যে কোন একটা লোক চেনে না জানে না, কেউ যদি কারোর কাছে ক্ষমা চায়, স্বাভাবিক মনে একটা কিউরিয়াসিটি জাগবে, কৌতূহল জাগবে যে কেন তিনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন। তো রাজার মনেও সেই একই ব্যাপার, আই ডু নট নো ইউ, আমি তোমাকে চিনি না, অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ইউ ফর, আর তোমাকে ক্ষমা করারও কিছু নেই। সেড দ্য জার, রাজা বললেন, ইউ ডু নট নো মি বাট আই নো ইউ, আপনি আমাকে চেনেন না কিন্তু আমি আপনাকে চিনি। ওই বিয়ার্ডেড ম্যানটা বললেন, আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স, আমি আপনার ওই শত্রুদের একজন, হু শোর, শোর মানে শপথ নেওয়া, প্রমিস করা, যিনি প্রমিস করেছিল বা শপথ নিয়েছিল, টু রিভেঞ্জ, রিভেঞ্জ নেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, হিমসেলফ অন ইউ, যে নিজেই প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছিল আপনার উপরে। বিকজ, কারণটা কি, কেন প্রতিশোধ নিতে চেয়েছিলাম, ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার্স, কারণ আপনি তার ভাইকে প্রাণদণ্ড দিয়েছিলেন, অ্যান্ড সিজড, এবং অধিকার করে নিয়েছিলেন, হিজ প্রপার্টি, তার সম্পত্তি দখল করে নিয়েছিলেন। আই নিউ, আমি জানতাম, ইউ হ্যাড গন অ্যালোন, আপনি গিয়েছেন একা, টু সি দ্য হারমিট, হারমিটকে দেখার জন্য, হারমিটের সঙ্গে দেখা করার জন্য। অ্যান্ড আই রিজলভ, আমি দৃঢ় প্রতিজ্ঞা হলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করার, অন ইউর ওয়ে ব্যাক, আপনার ফিরে আসার পথে আপনাকে হত্যা করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ হলাম যে আপনি যখন ওখান থেকে ফিরবেন আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট, কিন্তু দিন অতিক্রম হয়ে গেল, অর্থাৎ সারাদিন চলে গেল, and you did not return, আর আপনি ফিরে আসলেন না। so I came out from my ambush, ambush মানে আস্থান, যেখানে লুকিয়ে ছিল, সেখান থেকে আমি কি করলাম, বার হয়ে আসলাম, to find you, আপনাকে খোঁজার জন্য, and came upon your bodyguard, আর আপনার বডিগার্ডদের, দেহরক্ষীদের সামনাসামনি হয়ে পড়লাম, and they recognized me, আর তারা আমাকে চিনতে পারলো, and wounded me, আর তারা আমাকে আহত করলো। I escaped from them, আমি তাদের থেকে পালালাম, but should have bled to death had you not dressed my wound, আমি প্রায় আমার এই রক্ত ঝরার কারণে মরেই যাচ্ছিলাম যদি না আপনি আমাকে এই আহত জায়গাটা ব্যান্ডেজ বা পট্টি করে দিতেন বা সেবা শুশ্রূষা যদি না করতেন। আই উইশড, আমি ইচ্ছা করেছিলাম, টু কিল ইউ, আপনাকে হত্যা করার, অ্যান্ড ইউ হ্যাভ সেভড মাই লাইফ, আর আপনি আমাকে, আমার জীবনটা বাঁচিয়েছেন। নাও, এখন, ইফ আই লিভ, যদি আমি বাঁচি, অ্যান্ড ইফ ইউ উইশ ইট, আর আপনি যদি চান বা ইচ্ছা করেন, আই উইল সার্ভ ইউ, আমি আপনার সেবা করব, অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, আপনার সব থেকে বিশ্বস্ত দাস হিসাবে, অ্যান্ড উইল বিট মাই সন্স, এবং আমি আমার পুত্রদেরকে আদেশ করে যাব, ডু দ্য সেম, একই কাজ করার জন্য, ফরগিভ মি, আপনি আমাকে ক্ষমা করুন। The Tsar was very glad, রাজা খুব আনন্দিত হলেন, to have made peace with his enemy so easily, তার শত্রুর সাথে এত সহজভাবে শান্তি স্থাপন করতে পেরে রাজা খুবই আনন্দ পেল, and to have gained him for a friend, এবং এইরকম একটা বন্ধু লাভ করে
অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম, কেবলমাত্র তাকে শুধু ক্ষমা করলেন না, বাট সেড এবং বললেন হি উড সেন্ড হিজ সার্ভেন্টস, সে তার কাছে পাঠাবে তার চাকর বাকর, অ্যান্ড হিজ ওন ফিজিশিয়ান, তার নিজস্ব ডাক্তার, টু অ্যাটেন্ড হিম, তার চিকিৎসার জন্য, অ্যান্ড প্রমিসড, আর রাজা তাকে কথা দিল, টু রেস্টোর হিজ প্রপার্টি, তার সম্পত্তিগুলো ফিরিয়ে দেবে। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান, অর্থাৎ ওই উন্ডেড ম্যানের কাছ থেকে ছেড়ে আসার পর, দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পর্চ, জার কি করলো, উঠোনের দিকে গেল খোঁজার জন্য, এই হারমিটকে সাক্ষাৎ করার জন্য, অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, আর হারমিটকে খুঁজতে লাগলেন। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর, অর্থাৎ চলে যাওয়ার পূর্বে তিনি আরেকটা বার আশা করলেন, টু বেগ অ্যান আনসারটা পাওয়ার টু দ্য কোশ্চেন্স হি হ্যাড পুট, যে প্রশ্নগুলো তিনি করেছিলেন সেটা হারমিটের কাছ থেকে পাওয়ার জন্য আরেকবার তিনি আশা করলেন। দ্য হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট ছিলেন বাইরে, অন হিজ নিজ, তার হাঁটুর উপরে ভর করে, সোয়িং সিডস, তিনি উবু হয়ে বসে বীজগুলো মাটিতে বপন করছিলেন, ইন দ্য বেডস, অর্থাৎ ওই যেখানে মাটি খোঁড়া হয়েছিল, দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর, যেটা খোঁড়া হয়েছিল এই দিনের পূর্বে। দ্য জার অ্যাপ্রোচড হিম অ্যান্ড সেড, জার তার কাছে গেল এবং বলল, ফর দ্য লাস্ট টাইম, শেষ সময়, আই প্রে ইউ টু আনসার মাই কোশ্চেন ওয়াইজ ম্যান, আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার উত্তরের জন্য, আমার প্রশ্নের উত্তরের জন্য, ওয়াইজ ম্যান, হে বিটু মানুষ। ইউ, এই যখন বললো, যখন আমি আপনার কাছে প্রশ্ন করছি, তখন হারমিট যে কথাটা বলল, ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, তুমি ইতিমধ্যেই তোমার উত্তর পেয়ে গেছো। বোঝা গেল? এটাই হচ্ছে ক্লাইম্যাক্স এখানকার, যে তুমি ইতিমধ্যেই তোমার উত্তর পেয়ে গেছো। এবার স্বাভাবিক কোনো কথা না বলে যদি এরকম বলা যায় যে তুমি তোমার, আমি প্রশ্ন করলাম, কোনো কথা বলো, হঠাৎ এসে বলছে পরের দিন যে তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো, কি হবে অন্তরে? স্বাভাবিক কিউরিয়াসিটি জাগবে, ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। বোঝা গেল? আরো জানার জন্য, মানে এইবার, মানে তিনটে তো প্রশ্ন ছিল, আবার এই যে উত্তরটা আমি কিভাবে পেলাম, এটা আরো জানার জন্য কৌতূহলী হয়ে গেল। সেই জন্য রাজা কি করলো, হাউ আনসার, কিভাবে উত্তর পেলাম, হোয়াট ডু ইউ মিন, আপনি কি বোঝাতে চাইছেন, আস্ক দ্য জার, রাজা জিজ্ঞাসা করলেন। তার উত্তরে হারমিট, ডু ইউ নট সি, আপনি কি দেখেননি, রিপ্লাইড দ্য হারমিট, হারমিট জবাব দেন, ইফ ইউ হ্যাড নট পিটাইড মাই উইকনেস, যদি আপনি আমার দুর্বলতার প্রতি না দয়া করতেন, ইয়াস্টারডে, গতকাল, অ্যান্ড হ্যাড নট ডাগ দিস বেডস ফর মি, আর আমার জন্য এই মাটিগুলো যদি না খুলে দিতেন, বাট হ্যাড গন ইয়োর ওয়ে, আর যদি তোমার রাস্তায় চলে যেতেন, দ্যাট ম্যান, ওই মানুষটি, উড হ্যাভ অ্যাটাকড ইউ, ওই মানুষটি আপনাকে অ্যাটাক করতো, আক্রমণ করতো, অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, আর আপনি অনুশোচনা করতেন আমার সাথে না থাকার জন্য। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওইটা যখন আপনি আমার জন্য মাটিটা খুলছিলেন বা খুঁড়ছিলেন, অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, আর আমি ছিলাম সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ, অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আর আমার প্রতি আপনার ওই যে দয়া করাটা, অর্থাৎ কোদাল দিয়ে সাহায্য করাটা, ওটা ছিল আপনার সব থেকে গুরুত্বপূর্ণ বিজনেস, অর্থাৎ কাজ। আফটারওয়ার্ডস, এরপরে, হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, এরপরে ওই মানুষটি, অর্থাৎ ওই আহত মানুষটি, দাঁড়িয়ালা লোকটি যখন আমাদের কাছে ছুটে আসলো, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ ওয়ার অ্যাটেন্ডিং টু হিম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় ছিল ওই সময়টা যখন তাকে তুমি সেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ, যদি তুমি তাকে পট্টি না বেঁধে দিতেন, হিজ ওনস, তার ক্ষততে, হি উড হ্যাভ ডাইড, সে মারা যেতে পারত, উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, তোমার সঙ্গে কোনো রকম শান্তি চুক্তি না করেই সে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, তাই সে ছিল সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর যেটা তুমি তার জন্য করেছিলে, অর্থাৎ তার পট্টি বেঁধে দিয়েছিলে, সেবা করেছিলে, ওটাই ছিল ওয়াজ ইয়োর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। আর তারপরে এই টোটাল প্যাসেজের সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এটা, রিমেম্বার দেন, এই লাইন তুলেও কোশ্চেন হয়, পরে আমি আবার সব কি কি প্রশ্ন হয় পরের ভিডিওতে আবার দেবো সমস্ত প্রশ্নগুলো। তো রিমেম্বার দেন,
সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলছে যে স্মরণ রেখো, তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্টেন্ট। হার্মিট বলছে যে স্মরণ রেখো, একটা সময় ইম্পর্টেন্ট, একটা সময়, সেটা হচ্ছে মারাত্মক উত্তরটা দিয়েছে। সেই সময়টা কি? না, মানে এখন, বর্তমান। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ সময়, বিকজ ইট ইজ দ্য অনলি টাইম when we have any power। অর্থাৎ এটা হচ্ছে এমন একটা সময় যে সময় আমাদের কাছে কিছু করার ক্ষমতা থাকে। দ্য মোস্ট নেসেসারি পারসন ইজ দ্য ওয়ান, আর সব থেকে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় ব্যক্তি ওই উইথ হোম ইউ আর, যার সঙ্গে তুমি এখন আছো। ফর নো ম্যান নোজ, কারণ কেউই জানে না, কোন মানুষ জানে না, ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, যে আগামী সময়ে বা আগামী মুহূর্তে কার সাথে ডিল হবে বা কার সাথে কথাবার্তা হবে বা কার সঙ্গে আমার সাক্ষাৎ হবেও কিনা কোনো মানুষ এটা জানেই না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ, আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো টু ডু হিম গুড, যে আপনার সঙ্গে রয়েছে তার সাথে ভালো করা, বিকজ কারণ ফর দ্যাট পারপাস, ওই উদ্দেশ্য অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইনটু দিস লাইফ, এই উদ্দেশ্যে যদি সে কাজ করে একমাত্র তার জীবনটা সঠিকভাবে সে সেট করতে পারে, মানে তার জীবনের কাজগুলো করতে পারে। অর্থাৎ এই স্টোরি থেকে আমরা যেটা বুঝলাম, সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এখন, আর এটা বাস্তব। তাহলে এই হিসাবে বর্তমানে এই যে আমরা এখানে পড়তে বসেছি, আমরা বই নিয়ে বসেছি, সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটা? এটা। সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তোদের কাছে আমি, আমার কাছে তোরা। বোঝা গেল বিষয়টা? এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আমার জন্য ভালো করে পড়ানো, তোদের জন্য ভালোভাবে বুঝে নেওয়া। তো এই ছোট্ট একটা উপদেশ যদি আমরা ফলো করি, আমরা আমাদের জীবনে সফলতা পেতে পারি। তাই বর্তমানকে গুরুত্ব দেওয়া দরকার। বর্তমানকে আমরা যদি গুরুত্ব দিই, ভবিষ্যতে আমরা প্রচুর বড় বড় অ্যাচিভমেন্ট আমরা করতে পারি। এবং যদি দেখা যায় আমাদের ইসলামেও বর্তমানে গুরুত্ব প্রচুর রয়েছে। অর্থাৎ একটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যে হাদিসটা খুবই গুরুত্বপূর্ণ, বলতে তোমরা তিনটে জিনিসকে খুব কদর করো। এক, সুস্থতাকে কদর করো অসুস্থ হওয়ার পূর্বে, বুঝা গেল? যৌবনকে কদর করো বার্ধক্য আসার পূর্বে, আর জীবনকে গুরুত্ব দাও মৃত্যুর পূর্বে। এই তিনটে কথা যদি আমরা মনে রাখতে পারি, এর সাথে আমাদের জীবনটা একদম সহজ হয়ে যাবে আমাদের মানে পার্থিব জগতে।